আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের এইচএসসি 26-এর কিন্তু আর বেশি দিন সময় বাকি নেই। তো তোমাদের কথা মাথায় রেখে ভাইয়া কিন্তু একটা ওয়ান শট নাইট সিরিজ চালু করেছি। এই ওয়ান শট নাইট সিরিজের মধ্যে তোমাদেরকে আমি ফিজিক্স আর কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই খুব ভালো করে অল্প সময়ের মধ্যে 30 থেকে 40 মিনিটের মধ্যে বেসিক টু অ্যাডভান্স বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা পরীক্ষার আগের রাতে ভিডিওটা দেখে গেলেও পরীক্ষার হলে কিছু না কিছু অ্যান্সার করতে পারো। তুমি যদি পরীক্ষার আগের রাতে একটু প্র্যাকটিস করে যাও ভিডিওগুলো দেখে, তাহলে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা। তো আমি খুব সিলেক্টেড কিছু প্রশ্ন করাবো তোমাদেরকে, এইগুলোর বাইরে তোমার পরীক্ষাতে আসবেও না। তো চলো আমরা আজকে শিখে ফেলি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানে আমাদের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব আর একটা হচ্ছে ফটো ইলেকট্রনিক তত্ত্ব। তো আপেক্ষিক তত্ত্ব কি? আমি বলি, তোমরা এতদিন যেই পদার্থবিজ্ঞান শিখে আসছো সেটা হচ্ছে নিউটনীয় পদার্থবিজ্ঞান, আর এখন যেটা শিখবা সেটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব, আইনস্টাইনের পদার্থবিজ্ঞান। এটাই হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আইনস্টাইনের পদার্থবিজ্ঞানকেই আধুনিক পদার্থবিজ্ঞান বলা হয়। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। আপেক্ষিক তত্ত্ব কি? যখন কোনো বস্তু আলোর গতিতে গতিশীল হয়, তখন সেই বস্তুর দৈর্ঘ্য সংকুচিত হয়, ভর বৃদ্ধি হয়, কাল দীর্ঘায়ন হয় এবং ঘনত্ব বৃদ্ধি পায়। এইগুলোই হচ্ছে তোমাদের এই আধুনিক পদার্থবিজ্ঞানের আর কি মেইন টপিকগুলো। হ্যাঁ, তো চলো আজকে আমরা খুব সহজেই এগুলো শিখে ফেলি। তাহলে আমরা প্রথমে শিখি। যখন দেখো একটা বস্তু যখন আলোর গতিতে একটা জায়গায় ট্রাভেল করবে, তখন এই বস্তুটার দৈর্ঘ্য কিছুটা সংকুচিত হয়ে যাবে। এই দৈর্ঘ্য সংকোচনের সূত্র কি? দৈর্ঘ্য সংকোচন তোমরা লিখে ফেলো আমার সাথে সাথে। দৈর্ঘ্য সংকোচন সংকোচন দৈর্ঘ্য সংকোচনের সূত্র কি? দৈর্ঘ্য সংকোচনের সূত্র হচ্ছে এল ইকুয়ালস এল নট রুট ওভার 1 - v/c হোল স্কয়ার। এখন দেখো এখানে এল কি? এখানে এল হচ্ছে সংকুচিত দৈর্ঘ্য। এল হচ্ছে সংকুচিত দৈর্ঘ্য। এল নোট কি? এল নোট হচ্ছে পৃথিবীতে থাকা অবস্থায় বস্তুটা যেই দৈর্ঘ্য ছিল, অর্থাৎ ট্রাভেল করার আগে বস্তুটা যেই দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে এল নট। আর ভি কি? ভি হচ্ছে যেই বেগে চলছে সেই বেগটা। আর সি তো তোমরা সবাই জানো, সি হচ্ছে আলোর বেগ, 3 × 10⁸। তোমরা একটু সাইড নোটগুলো লিখে নিও। এটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, এটা হচ্ছে পৃথিবীতে দৈর্ঘ্য, আর ভি হচ্ছে বেগ, সি হচ্ছে আলোর বেগ। এটা তোমরা একটু সাইড নোটে লিখে নিও। তাহলে চল, এটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচনের সূত্র। এবার চলো আমরা ভর বৃদ্ধির সূত্রটা দেখি। ভর বৃদ্ধির সূত্র কি? ভর বৃদ্ধি ভর বৃদ্ধি হচ্ছে এম। এম ইকুয়ালস আমরা কি লিখতে পারি? এম ইকুয়ালস আমরা লিখতে পারি এম নট রুট ওভার 1 - v/c²। এখানে এম নট আর এম কি? এম হচ্ছে বৃদ্ধিকৃত ভর আর এম নট হচ্ছে পৃথিবীতে ভর। ধরো তুমি একটা বলকে তুমি পৃথিবীতে ছিল তোমার 5 কেজি। তুমি যখন আলোর গতিতে ট্রাভেল করবে মহাকাশে, তখন এটার ভর হয়ে যাবে ধরো 7 কেজি। তো একটা ভর বৃদ্ধি হয়েছে না? এটাই হচ্ছে এই বৃদ্ধিকৃত ভর। আর পৃথিবীতে যখন 5 কেজি ছিল, এটা ছিল এম নট, হচ্ছে সেই পৃথিবীর ভরটা। তো চলো, এটা হচ্ছে ভর বৃদ্ধির। এটাও তুমি সাইড নোটগুলো লিখে নিও। আবার বলে দিই কি কি। এটা হচ্ছে বৃদ্ধিকৃত ভর, এটা হচ্ছে পৃথিবীতে ভর, এটা হচ্ছে আলোর বেগ, এবং এটা হচ্ছে যেই বেগে বস্তুটা গতিশীল হলো সেই বেগ। এবার চলো কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন পড়ার আগে তোমাদেরকে একটু বুঝিয়ে নিই। হ্যাঁ, ধরো তোমরা দুইজন যমজ ভাই, ঠিক আছে? দুইজনই যমজ ভাই। একজন আলোর গতিতে ধরো 0.7c গতিতে মহাকাশে চলে গেল, ঠিক আছে? তাহলে ধরো 0.7c গতিতে মহাকাশে চলে গেছে। এখন সে যখন পৃথিবীর সময়ে 20 বছর পর ফিরে আসবে, তখন দেখবে তার এই ভাইটা, ধরো প্রথমে তোমাদের যখন মহাকাশে যাওয়ার আগে তোমাদের দুইজনের বয়স ছিল হচ্ছে 10 বছর, ঠিক আছে? তখন তুমি এই ভাইটা যখন মহাকাশ থেকে ঘুরে আসবে, পৃথিবীর সময় যদি সে 10 বছর পর ফিরে আসে, তাহলে তোমার এই ভাইয়ের বয়স হবে 10 + 10 20 বছর। কিন্তু এই ভাইয়ের বয়স হবে ধরো, যেহেতু মহাকাশের সময় ধীরে ধীরে চলে, তাহলে এই ভাইয়ের বয়স হবে ধরো কত বছর? এই ভাইয়ের বয়স হবে হচ্ছে 15 বছর। অর্থাৎ
পৃথিবীর বাইরে সময় যেই ধীর গতিতে চলে এই সময়টাই হচ্ছে কাল দীর্ঘায়নের সূত্র। তো চলো কাল দীর্ঘায়নটা আমরা একটু দেখে নিই, তোমরা একটু লিখে নাও কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়নের সূত্রটা কি? কাল দীর্ঘায়নের সূত্র হচ্ছে টি ইকুয়ালস টি নট রুট ওভার 1 - ভি বাই সি স্কোয়ার। এখন একটু দেখো, হ্যাঁ এখন একটু তোমরা দেখো, এতক্ষণ আমরা কি পড়ে আসছি, এটা হচ্ছে পৃথিবীতে ভর, সরি এটা হচ্ছে বৃদ্ধিকৃত ভর, সরি দুঃখিত, এটা হচ্ছে বৃদ্ধিকৃত ভর, এটা হচ্ছে বৃদ্ধিকৃত আর কি সংকুচিত দৈর্ঘ্য, আর এল নোট আমরা কি পড়ে আসছি, এটা হচ্ছে পৃথিবীতে, আর এম নোট আমরা পড়ে আসছি পৃথিবীতে। কিন্তু এইবার টি হচ্ছে পৃথিবীতে আর টি নট হচ্ছে মহাকাশে। আবার বলি, এতক্ষণ আমরা কি পড়ে আসছি, এল নট ছিল হচ্ছে পৃথিবীতে, এম নট ছিল পৃথিবীতে, কিন্তু এবার টি নট হচ্ছে মহাকাশে, অর্থাৎ মহাকাশের সময় হবে এবার টি নট আর পৃথিবীর সময় হবে এবার টি। বুঝতে পারছো? আর আগেরগুলো সেম, এটা হচ্ছে বেগ আর এটা হচ্ছে আলোর বেগ। এবার চলো আমরা মোট শক্তি দেখি। হ্যাঁ, তো আমরা এতদিন কি দেখে আসছি, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে আগে দেখো আইনস্টাইনের মোট শক্তি কি, মোট শক্তি আর সকল আমরা জানি হচ্ছে ই ইকুয়ালস এম সি স্কোয়ার, ঠিক আছে না? বলো এখন আপেক্ষিক তত্ত্ব অনুসারে মোট শক্তি কত? আপেক্ষিক তত্ত্ব অনুসারে মোট শক্তি, তো আপেক্ষিক তত্ত্বতে কি, দেখো এই ভরটার পরিবর্তন হয় না, পৃথিবীতে একটা ভর থাকে, পৃথিবীর বাইরে একটা ভর থাকে, তাহলে তুমি এটা লিখতে পারো না এম ইকুয়ালস এম নট মাইনাস এম সি স্কোয়ার, এটা তুমি লিখতে পারো না? অবশ্যই লিখতে পারো। তাহলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে আপেক্ষিক মোট শক্তি, এটা তুমি লিখে ফেলো আপেক্ষিক মোট শক্তি, আমি এখানে লিখলাম না। এবার চলো আরেকটা জিনিস শিখে নেই। এবার হচ্ছে ধরো, আচ্ছা দেখো একটা বস্তু যদি আলোর গতিতে যায়, এটা যদি দৈর্ঘ্য সংকোচন হয়, তারপর আবার এটা ধরো ভরও বৃদ্ধি পায়, তাহলে এই বস্তুটার কি ঘনত্ব বৃদ্ধি পাবে না? অবশ্যই ঘনত্ব বৃদ্ধি পাবে। ঘনত্বর সূত্র আমরা কি জানি? ঘনত্বর সূত্র আমরা জানি হচ্ছে রো ইকুয়ালস এম বাই ভি। আচ্ছা তোমাদেরকে আমি এই প্রমাণ শিখাচ্ছি না, কারণ যেহেতু এটা এক্সাম নাইট, আমরা প্রমাণ করব না, আমরা ডাইরেক্ট সূত্রটাই লিখে ফেলি। তোমরা ঘনত্বের সূত্র শিখবা হচ্ছে রো ইকুয়ালস রো নট ডিভাইডেড বাই কি 1 - ভি বাই সি স্কোয়ার। এখানে কিন্তু রুট দিবা না, এখানে হচ্ছে এটাই সূত্র, এতটুকুই শিখে নিবা, ঠিক আছে? তো এখানে রুট দিবা না। ঘনত্বের এটা কি, এটা হচ্ছে স্থির, এটা হচ্ছে যেই গতিশীল ঘনত্ব, অর্থাৎ ট্রাভেল করার সময় মহাকাশে অনেক স্পিডে ট্রাভেল করার সময় যেই ঘনত্বটা বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে সেই ঘনত্ব, আর এটা হচ্ছে পৃথিবীতে থাকা অবস্থায় ঘনত্ব। তাহলে তোমরা এই সবগুলো একবার স্ক্রিনশট নিয়ে নাও, দাঁড়াও স্ক্রিনশট নিও না, এবার আমি লিখে দেই এটা কি, গতিশীল ঘনত্ব। তোমরা একবার কি করো, এইগুলো তুমি একবার খাতায় উঠে নাও, খাতায় উঠে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। তো চলো আমি তোমাদেরকে আবার একটু একটা রিভিশন দিয়ে দিই। দৈর্ঘ্য সংকোচনের সূত্র কি, যখন একটা বস্তু খুবই আলোর গতিতে ট্রাভেল করবে তখন বস্তুটার দৈর্ঘ্য সংকোচন হবে। ধরো এই বস্তুটা আলোর গতিতে ট্রাভেল করছে, তখন এই বস্তুটা দৈর্ঘ্য সংকোচন হতে হতে এতটুক হয়ে যাবে, এতটুক ধরো এই এতটুকের ভিতরে ঢুকে যাবে, তাহলে এই বস্তুটার দৈর্ঘ্য সংকোচন হবে। দৈর্ঘ্য সংকোচনের সূত্র কি, এল ইকুয়ালস এল নট 1 - ভি বাই সি স্কোয়ার। এল কি, এল হচ্ছে যেই সংকোচন হয়েছে, ধরো এতটুকের ভর, এতটুক থেকে যে এতটুক হয়ে গেল সেই সংকুচিত দৈর্ঘ্যটা হচ্ছে এল। এল নট হচ্ছে পৃথিবীতে যেই ভর, মানে ট্রাভেল করার আগে যেই ভর ছিল সেটা। এবার ভর বৃদ্ধি, দেখো একটা বস্তু যে এতটুক থেকে এতটুক হয়ে গেছে, এখন এই বস্তুটার এতটুক যে এতটুকের মধ্যে ঢুকে গেল, বস্তুটার পুরা ভরটা এতটুকের মধ্যে এসে পড়লো না? এই বস্তুটা যখন এতটুকুর মধ্যে ঢুকে পড়লো, এতটুক হয়ে গেল, তখন বস্তুটার ভর বৃদ্ধি পেল না? এই সূত্রটা হচ্ছে এম ইকুয়ালস এম নট 1 - ভি বাই সি স্কোয়ার। এম কি, বৃদ্ধিকৃত ভর, এম নট হচ্ছে পৃথিবীতে ভর, আর ভি বাই সি স্কোয়ার তো তুমি জানোই। আবার কাল দীর্ঘায়ন, একটা বস্তু ট্রাভেল করার পর ওর স্পেসে যাওয়ার সময় খুব ধীর গতিতে চলবে, এটাই হচ্ছে কাল দীর্ঘায়ন। আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে এটা হচ্ছে স্থির ভর, আর এটা হচ্ছে স্থির ভর, আর এটা কি বলতো, এটা হচ্ছে বৃদ্ধিকৃত ভর।
আর এই দুইটার মাঝখানে মাইনাস সি স্কোয়ার। হ্যাঁ, এতটুকু মনে রাখবা। আর গতিশীল ঘনত্ব সেম, শুধু এখানে রুট ওভার দিবা না, আর না হলে সব সেম। এটা হচ্ছে বৃদ্ধিকৃত ঘনত্ব আর এটা হচ্ছে স্থির ঘনত্ব। ওকে, আর ভি বাই সি স্কোয়ার। ঠিক আছে, এতটুকু শেষ। চলো এবার আমরা এইখান থেকে আসা আপেক্ষিক তত্ত্ব থেকে আসা যেই বোর্ডের প্রশ্নগুলো তোমার আসবেই আসবে সেইগুলো সলভ করে নেই, তাহলে হচ্ছে তুমি আপেক্ষিক তত্ত্ব থেকে আসা সবগুলো প্রশ্ন সলভ করতে পারবা। চলো আমরা এবার কিছু বোর্ড প্রশ্ন সলভ করি। আচ্ছা, তাহলে প্রশ্নটা একবার পড়ে নাও। হ্যাঁ, 80 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 420 কেজি, আর দেখো এটা হচ্ছে এল, আমরা আগেই লিখে নেই, এটা হচ্ছে এম। 80 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 420 কেজি ভরের, আচ্ছা এম নট এল নট লিখে নাও। ঠিক আছে, 420 কেজি ভরের একটি নভোযান নিয়ে একজন ব্যক্তি 0.6 সি বেগে, মানে হচ্ছে এটা হচ্ছে বি, 0.6 সি বেগে মহাকাশে ভ্রমণে চলে গেলেন। নভোযানটির ঘনত্ব 1.7 ইন্টু 10⁴ কেজি মিটার কিউব, আর এটা হচ্ছে আমাদের রো নট। হ্যাঁ, ভ্রমণে যাওয়াকালীন সময় ব্যক্তির বয়স ছিল 20 বছর। ঠিক আছে, মানে এটা হচ্ছে টি নট, না সরি, এটা হচ্ছে শুধু টি, কারণ মহাকাশে হচ্ছে ব্যক্তির সময় টি নট হবে। তাহলে আমরা চলো কিছু প্রশ্ন সলভ করি। ঠিক আছে, উদ্দীপক থেকে আমরা পেয়ে গেলাম সব ডাটা। এটা হচ্ছে এল নট, এটা এম নট, এটা রো নট, আর এটা টি। ঠিক আছে, চলো এবার আমরা এই এই আপেক্ষিক তত্ত্ব থেকে যে প্রশ্নগুলো আসে সেইগুলো সলভ করে নিই। তা আমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে নভোযানটির দৈর্ঘ্য কত। দেখো ভাই, আমরা নভোযানটির দৈর্ঘ্য কি শিখছিলাম? আমরা শিখছিলাম এল ইকুয়ালস এল নট 1 - ভি বাই সি স্কোয়ার। তো আমরা লিখি এল ইকুয়ালস এল নট রুট ওভার অফ 1 - ভি বাই সি স্কোয়ার। এটা শিখছিলাম না? হ্যাঁ, এটা শিখছিলাম। তাহলে মানগুলো বসে দাও। মানগুলো বসালে কত হয়? এল নটের মান হচ্ছে 80, এই 1 মাইনাস ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 0.6 সি, তাহলে বসাও 0.6 সি, আর এখানে হচ্ছে সি স্কোয়ার, সি সি কাটা। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে উত্তর আসবে হচ্ছে 64 মিটার। দেখো, আগে ছিল 80 মিটার, এটা দৈর্ঘ্যটা সংকোচন হওয়ার পরে হয়ে গেছে হচ্ছে এতটুকু। যখন দৈর্ঘ্য সংকোচন হয়ে গেল তখন 80 মিটার থেকে নভোযানটার দৈর্ঘ্য হয়ে গেল 64 মিটার। আচ্ছা, তাহলে আমরা আশা করছি এটা বুঝতে পেরেছি, না হলে আমি আবার তোমাদেরকে একবার শেষে বুঝিয়ে দিব। তো চলো এবার আমরা সেকেন্ড প্রশ্নটা করি। আমাদেরকে বলে দিছে মহাকাশে নভোযানটির গতিশীল ভর কত। অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করছে এম ইকুয়ালস হোয়াট। হ্যাঁ, তো আমরা এম এর সূত্র কি জানি? আমরা জানি এম ইকুয়ালস এম নট রুট ওভার অফ 1 - ভি বাই সি স্কোয়ার। ঠিক আছে না? তাহলে আমরা লিখে ফেলি এম কত দিছে আমাদের? এম দিয়ে দিছে আমাদের এম নট দিয়ে দিছে 420, আর রুট ওভার অফ 1 - 0.6 সি, আর এখানে হচ্ছে সি হোল স্কোয়ার, সি সি কাটা। উত্তর আসবে কত? তুমি যদি ক্যালকুলেশন করো উত্তর আসবে হচ্ছে 525 কেজি। অর্থাৎ আগে ভর ছিল হচ্ছে 420 কেজি, আর এখন ভর হচ্ছে 525 কেজি। অর্থাৎ এতটুক বস্তু যখন এতটুকুর মধ্যে ঢুকে যাবে অনেক স্পিডের ফলে, তখন পুরোটার ওজন হবে, তার উপর একটা স্পিডও থাকবে না, তখন পুরো বস্তুটার ওজন হবে হচ্ছে 525 কেজি। ঠিক আছে, চলো এবার আমরা পরের অঙ্কটা করি। আমাদেরকে বলে দিছে নভোযানটির বেগ আরও 0.2 সি বাড়িয়ে দিলে নভোযানটির গতিশীল ভর পরিবর্তন হবে কিনা। অর্থাৎ তুমি যে 0.6 সি বেগে চলতেছিলা তার সাথে তুমি যদি আরও 0.2 সি বেগ বৃদ্ধি করো, তাহলে অবশ্যই ভর বৃদ্ধি পাবে, কারণ তখন এটা আরও জোরে চলবে, ভরটা এই জিনিসটা আরও বেশি এখানে চলে আসবে, তখন ভরটা আরও বৃদ্ধি পাবে। তাহলে আমরা চলো একবার করে নিই। ঠিক আছে, তাহলে আমাদের ভি কত আসছে? 0.6 সি আর 0.2 সি, অর্থাৎ 0.8 সি। বাচ্চাদের অঙ্ক। তো চলো আমরা এবার ভর বৃদ্ধিটা দেখে নাও। ভর হচ্ছে এম ইকুয়ালস এম নট 1 - রুট ওভার 1 - ভি বাই সি স্কোয়ার। তাহলে বসে ফেলো। আগে দেখো 420 কেজি ছিল না, 420 কেজি বসাবা। এবার রুট ওভার অফ 1 -
আগে বসাতে 0.6 কিন্তু এখন তো তুমি 0.8 বানাইছো, 2 কেজি, সরি 0.2 বৃদ্ধি করছো না, তাহলে তুমি লিখবা 0.8 c/c হোল স্কোয়ার, সি কাটা। তুমি যদি এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে উত্তর আসবে হচ্ছে 700 কেজি। অর্থাৎ তুমি যখন 0.2 বেগ বৃদ্ধি করবে আরও, তখন উত্তর আসবে হচ্ছে, তখন তোমার 700 কেজি আসবে। হ্যাঁ, তখন ভরটা 700 কেজি আসবে। তাহলে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে, এই বাইরে প্রশ্ন আসবে না। চলো আমরা এবার আরও কিছু প্রশ্ন সলভ করি। তো আমাদের এই প্রশ্নটা বলে দিছে নবযানটি কত বেগে চললে দৈর্ঘ্য 1/3 হবে। অর্থাৎ আগে ছিল L 80, এখন বলছে তোমাকে কত বেগে চললে দৈর্ঘ্য 1/3 হবে। অর্থাৎ কত বেগে চললে L = 80/3 হবে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল একবার মনে করো তো। এই যে L = L0 1 - v/c², তোমাকে কি বের করতে বলছে? v বের করতে বলছে। তাহলে চলো আমরা দেখে নেই। তাহলে আমরা কি লিখবো বলো তো? আমরা লিখবো হচ্ছে প্রথমে L = L0 √1 - v/c²। সূত্রটা আগে লিখে ফেলবা, এটা তো একদম কমন জিনিস। সূত্রটা আগে লিখে নিবা, তারপর কি লিখবা? দেখো এল এর মান আমাদেরকে কত দিয়ে দিছে? এল এর মান আমাদেরকে শর্ত দিয়ে দিছে 80/3 হতে হবে। তো L0 কত? আগের দেখো আগের কত ছিল? 80 মিটার, নাও 80 মিটার হয়ে গেল। তারপর 1 - v/c², 80 কাটা, এখানে কত থাকলো? এখানে থাকলো হচ্ছে 1/3, আর এখানে থাকছে হচ্ছে √1 - v/c²। আচ্ছা দেখো, তুমি একটা কাজ করতে পারো, তুমি এখন রুটটা সরাতে তুমি এটার উপর যদি স্কোয়ার করে দাও, বাই 1/3 স্কোয়ার করে দাও, তাহলে এই পাশ থেকে রুটটা চলে গেল, 1 - v/c² থাকলো না, 1/v/c² থাকলো। তাহলে এখানে থাকছে হচ্ছে 1.9, আর এখানে কি থাকছে? এখানে থাকছে হচ্ছে, এখানে কি থাকছে? এখানে থাকছে হচ্ছে 1 - v/c²। তাহলে তুমি এটা কি করতে পারো না? তাহলে তুমি যদি এখান থেকে v/c বের করো, তাহলে এখানে থাকছে হচ্ছে √, দেখো এখানে স্কোয়ার না, তুমি এই স্কোয়ারটা সরাই দিলে এখানে রুট এসে পড়বে না? তাহলে এখানে থাকছে হচ্ছে 1/9। আর এখানে তুমি যদি এবার ভি বের করো, ভি এর সূত্র কি আসছে? এই দেখো, এতটুকু ক্যালকুলেশন করলে উত্তর আসবে হচ্ছে 2√2। এখন দেখো সি এই পাশে ছিল না, সি এখন এই পাশে গুণাকারও হয়ে যাবে না? দেখো গুণাকারও হয়ে যাবে না? এই যে সি 3 × 10⁸ না, তাহলে এখানে 3 বসাই দিলা, আর এখানে 10⁸ বসে পড়লো। তাহলে তুমি যদি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে উত্তর আসবে 0.94 c। বুঝতে পারছো অঙ্কটা? খুবই সহজ। আবার একবার বুঝিয়ে দেই, তোমাদেরকে বলে দিচ্ছে L0 কত, সরি L কত 1/3 হবে কিনা। নবযানটি কত বেগে চললে দৈর্ঘ্য L0 হবে, সরি 1/3 হবে, অর্থাৎ 80-র এত %। তো আমরা সূত্র লিখলাম, শর্তগুলো লিখলাম, কাটাকাটি করলাম। তারপর ধরো এই যে আগে কত ছিল? 1/3 v/c², আমাদের কি ভি বের করতে বলছে, রুট সরাই দিছি, এখান থেকে স্কোয়ার আসছে, আবার এটাকে একটু দুই সাইড করে দিছি, এটা থেকে রুট সরাই দিছি, এটাতে আবার রুট আনছি। সো এইরকম করে আমরা হচ্ছে বের করে ফেললাম। অর্থাৎ তুমি এটা বুঝতে পারবা, তোমরা তো আর বাচ্চা না, এটা বুঝতে ফেলবা। তো এবার চলো এবার দেখি, ব্যক্তিটি যদি 30 বছর পর পৃথিবীতে ফিরে আসে তাহলে নিজের কাছে বয়স কত মনে হবে? আচ্ছা একটা জিনিস দেখো তো, ব্যক্তিদের কত বছর বয়সে পৃথিবী ত্যাগ করছিল? অর্থাৎ ব্যক্তিটি 20 বছর বয়সে পৃথিবী ত্যাগ করছিল। অর্থাৎ পৃথিবীর মানুষের কাছে তার বয়স কত মনে হবে জানো? পৃথিবীর মানুষের কাছে, যেহেতু তিনি 20 বছর বয়সে পৃথিবী ত্যাগ করছিলেন এবং 30 বছর বয়সে পৃথিবীর থেকে ফিরে আসছে, তাহলে পৃথিবীর মানুষের কাছে তার বয়স মনে হবে 50 বছর। কিন্তু দেখো সে তো মহাকাশে ছিল, তার ওখানে তো সময় অনেক ধীরে গতিতে চলছে, কিন্তু তাহলে তার একটু তার তার বয়স একটু কম মনে হবে না? কারণ স্পেসে তো তার সময় অনেক কম, ধীর গতিতে চলছে। তাহলে চলো আমরা দেখি তার কাছে তার বয়স কত মনে হবে, ঠিক না? তার বয়স তার কাছে কমই মনে হবে। তাহলে দেখো আমি তোমাদেরকে ম্যাথটা করে দিই, তাহলে তুমি বুঝবা। আমরা কি জানি? টি ইকুয়ালস T0 1 - v/c², তাই না? এখানে T0 কি? দেখো সবসময় আমরা T0 ছিল পৃথিবীতে, কিন্তু
এই সময়ের ক্ষেত্রে টি হবে টি নট হবে মহাকাশের, ঠিক আছে। তো চলো আমরা শর্তগুলো বসাই। আমরা জানি, এবার আমরা টি নট বের করবো, যেহেতু টি নট ইকুয়ালস কি হয়, টি 1 মাইনাস ভি বাই সি স্কোয়ার, ঠিক আছে না? এতটুকু তো তোমরা বুঝোই, তোমরা এই কনভার্সন বুঝো। তারপর এবার আমরা কি দিব, আমরা টি নট বের করব। টি নট দেখো, সে পৃথিবীর সময় 30 বছর পর ফিরে আসছে, তাহলে টি বসাও 30 বছর। তাহলে এবার এটাও বসা ফেলো, 1 মাইনাস ভি, ভি এর মান কত ছিল, 0.6 সি, বসাও 0.6 সি বাই সি হোল স্কোয়ার, সি সি কাটা। এখন যদি তুমি টি নটের মান বের করো, তাহলে টি নটের মান বের হয় হচ্ছে 24। এখন দেখো 24 বছর মহাকাশের সময় তার কাছে মনে হয়েছে সে মহাকাশে 24 বছর সময় কাটাইছে, তাহলে ব্যক্তির কাছে সে 20 বছর বয়সে পৃথিবী ত্যাগ করছে এবং 24 বছর তার কাছে মনে হয়েছে তিনি মহাকাশে কাটাইছে, তাহলে ব্যক্তির কাছে তার নিজের বয়স কত মনে হবে, 20 প্লাস 24 কত মনে হবে, তাহলে 44 বছর। অর্থাৎ যখন পৃথিবীতে তার বয়স সবার কাছে মনে হবে 50 বছর, মহাকাশে সে ধীরগতিতে চলার কারণে তার বয়স নিজের কাছে মনে হবে 44 বছর। আশা করি বুঝতে পারছো। এবার চলো আমরা পরের প্রশ্নটা সলভ করি। নবযানটির ঘনত্বে কিরূপ পরিবর্তন ঘটবে, অর্থাৎ ঘনত্বের পরিবর্তন জিজ্ঞেস করছে আমাদেরকে। প্রথমে আমাদের ঘনত্ব কি ছিল, প্রথমে আমাদের ঘনত্ব ছিল এইটা, তাহলে চলো আমরা বের করে ফেলি। আমরা কি জানি, আমরা জানি রো ইকুয়ালস রো নট 1 মাইনাস ভি বাই সি স্কোয়ার। একটা জিনিস সাবধান রাখবা, সব সূত্রের মতো এখানে রুট দিয়ে দিবা না, এটা এখানে কিন্তু রুট নাই, ঠিক আছে। রো ইকুয়ালস রো নট 1 মাইনাস ভি বাই সি স্কোয়ার, ডাইরেক্ট বসে দিবা। তাহলে আমাদের কি চাইছে, এটা কি আমাদের কাছে চাইছে হচ্ছে, এটা ছিল হচ্ছে 1.7, এটা বসাও 1.7 ইন্টু 10⁴ কেজি মিটার কিউব, আর 1 মাইনাস ভি কত ছিল 0.6 সি, আলোর বেগ সি, সি সি কাটা, স্কোয়ার স্কোয়ার। তাহলে তুমি যদি অ্যান্সার বের করো, অ্যান্সারটা হবে 2.65 ইন্টু 10⁴, অর্থাৎ নবযানটির ঘনত্বের পরিবর্তন হবে এত কেজি মিটার কিউব। আশা করছি বুঝতে পারছো। চলো এবার আমরা আরেকটা প্রশ্ন সলভ করে নেই। এই প্রশ্নটা সলভ করলে তোমার আপেক্ষিক তত্ত্ব থেকে যত প্রশ্ন আসবে তুমি একদম চোখ বন্ধ করে লিখে ফেলে আসতে পারবা। তাহলে চলো আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। আচ্ছা, এটা আমাদের লাস্ট প্রশ্ন। এটা সলভ করলে আপেক্ষিক তত্ত্ব থেকে তোমার যত প্রশ্ন আসবে সব ক্লিয়ার। এখন দেখো আমরা একবার উদ্দীপকটা আগে পড়ি, ঠিক আছে। 60 বছর বয়সে একটি বিশেষ প্রাণীকে একদল গবেষক পৃথিবী হতে 100 আলোকবর্ষ দূরে একটি নবযানের মাধ্যমে একটি গ্রহতে পাঠায়। প্রাণীটির ভর তার বয়সের অর্ধেক। নবযানটিতে প্রাণীটির জন্য 100 বছরের খাদ্য মজুদ আছে। এক আলোকবর্ষের সমান সমান এত মিটার। একটা জিনিস মনে রাখবা সবসময়, আলোকবর্ষ কিন্তু সময়ের একক না, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। তাই এই জিনিসটা তোমরা মনে রাখবা, ঠিক আছে। এটা এমসিকিউতে আসতে পারে, আলোকবর্ষ কিসের একক, তখন তোমরা আবার সময়ের একক দিয়ে দিও না, এটা হচ্ছে দূরত্বের একক। তো চলো আমরা প্রশ্নগুলো সলভ করে নিই, ঠিক আছে। গতিশীল অবস্থায় প্রাণীটির ভর কত, আমাদের প্রথম প্রশ্নই একদম বাচ্চাদের প্রশ্ন। দেখো একটা জিনিস দেখো, আমাদেরকে এখানে কি বলে দিছে, প্রাণীটির ভর তার বয়সের অর্ধেক। তার বয়স কত, 60। তাহলে পৃথিবীতে প্রাণীটার ভর কত ছিল বলো। দেখো এম নট ইকুয়ালস 60/2, তার বয়সের যেহেতু অর্ধেক, তাহলে তার পৃথিবীতে তার ভর ছিল হচ্ছে 30 কেজি। খুবই হ্যাংলা পাতলা একটা প্রাণী, 30 কেজি ভরের একটা প্রাণী। তো চলো আমরা হচ্ছে ওর ভর বৃদ্ধিটা একটু দেখি আমরা কত হয়, ঠিক আছে। আমরা কি জানি, এম ইকুয়ালস এম নট √1 মাইনাস ভি বাই সি স্কোয়ার, ঠিক আছে, বসালাম। এখন হ্যাংলা পাতলা প্রাণীটা 30 কেজি বসা দাও, এখানে থাকছে √1 মাইনাস স্পিড কত দিয়ে দিছে, কত 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 0.6 সি বেগে। আচ্ছা, তো তোমরা এটার ইয়াটাও বসা দাও 0.6 সি, আর এখানে হচ্ছে সি স্কোয়ার। তুমি যদি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটার উত্তর আসবে হচ্ছে 37.5 কেজি। অর্থাৎ
30 কেজির এই প্রাণীটা স্পিডের মধ্যে চলতে থাকলে এটার ওজন হয়ে যাবে হচ্ছে 37.5 কেজি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম, বুঝে গেলাম। এটা তো আমরা আগেই করছি, এটা বাচ্চাদের প্রশ্ন, এটা আমাদের বারবার করা লাগে না। এখন দেখো, আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি নির্ণয় করো। আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি নির্ণয় করো। এটা যদি তোমার গতে চায় তাহলে তুমি এটা বের করে নিবে আগে যে এম নট কত। তাহলে আমরা এম এর মানও জানি, এম এর নটের মানও জানি। এম ইকুয়ালস কত জানি? এম ইকুয়ালস জানি হচ্ছে 37.5 কেজি। আর এম নট ইকুয়ালস কত জানি? এই দেখো, এম কিন্তু আমরা মাত্র এখান থেকে বের করলাম, আর এম নট আমরা দিয়ে দিয়েছে হচ্ছে ওর ভারের অর্ধেক। তাহলে এম নট হচ্ছে কত? 30 কেজি। তাহলে সিম্পল, তোমরা কি বসাবে? আমরা জানি হচ্ছে ই ইকুয়ালস এম নট মাইনাস এম সি স্কোয়ার। তাহলে বসাও 37.5, আর এখানে মাইনাস হচ্ছে 30, আর এখানে হচ্ছে সি স্কোয়ার, অর্থাৎ আলোর বেগটা বসায় দিবা হচ্ছে 3 × 10⁸, যেটা এটা বসায় দিবা তুমি। যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে উত্তর আসবে হচ্ছে 6.75 × 10⁻70। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, চলো এবার আমরা অন্য একটা প্রশ্ন সলভ করি। ঠিক আছে, এই প্রশ্নটা একটু, এই দেখো, এই প্রশ্নটা একটু একটু ঘুরানো পেঁচানো তোমার লাগতে পারে, যেহেতু তুমি, তবে আমি এটা তোমাদেরকে খুব সহজেই বুঝিয়ে দিব, তুমি এটা নিয়ে টেনশন করো না। দেখো আমাদের কি জিজ্ঞেস করছে, ঠিক আছে, প্রাণীটি উক্ত গ্রহতে জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে কিনা। প্রাণীটি উক্ত গ্রহতে জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে কিনা। প্রাণীটি উক্ত গ্রহতে জীবিত অবস্থায় পৌঁছাতে ওর কী লাগবে বলো তো? ওর খাদ্য দিয়ে দিছে কত বছরের? 100 বছরের খাদ্য দিয়ে দিছে। সে যদি 100 বছরের আগে পৌঁছাতে পারে তাহলে সে ওই গ্রহটাতে জীবিত পৌঁছাতে পারবে। আর যদি ধরো ওর যেতে যেতে 100 বছরের বেশি সময় লেগে যায় তাহলে ক্ষুধার্ত অবস্থায় হচ্ছে মারা যাবে। যেহেতু আর বিশেষ প্রাণী, ও যতদিন খেতে পারে ততদিনে হচ্ছে ও বেঁচে থাকে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু ম্যাথটা সলভ করি। আমাদের এখানে কি কি ডেটা দিচ্ছে দেখো তো। আমাদের ডেটা দিয়ে দিচ্ছে হচ্ছে 100 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ সমান সমান এত মিটার। তাহলে আমাদেরকে ডেটাটা দিছে হচ্ছে, এস এর ডেটা দিয়ে দিছে, সেটা হচ্ছে 100 লাইট ইয়ার্স। 100 লাইট ইয়ার্স, এটাকে তুমি হচ্ছে এটা দিয়ে গুণ দিয়ে দিবা। তুমি এটা দিয়ে যদি গুণ দাও 9.4 × 10⁻15। ঠিক আছে, তুমি এটা গুণ দিয়ে দিলা। আর কি দেওয়া আছে? আর হচ্ছে 0.6 বেগ। আচ্ছা আমি এটা লিখি নেই, কারণ উই আগের উদ্দীপকটা আর এই উদ্দীপকটা সেম। হ্যাঁ, তুমি বেগটা লিখে নাও এখানে 0.6 বেগ। হ্যাঁ, 0.6 বেগ, এটা তুমি লিখে রাখবা। ঠিক আছে, তাহলে বেগটা আমরা লিখে রাখি হচ্ছে 0.6 বেগ। এখন দেখো আমাদেরকে ওই গ্রহটাতে পৌঁছানোর সময় লাগবে না? গ্রহটাতে পৌঁছানোর সময় লাগলে আমরা এটা কি লিখতে পারি? আমাদের সময় বের করি। দেখো চলো আমরা প্রথমে সময় বের করি, টি ইকুয়ালস হোয়াট। হ্যাঁ, টি ইকুয়ালস হোয়াট। দেখো আমরা একটা সূত্র জানি না, এস ইকুয়ালস ভিটি। 19 এই সূত্রটা আমরা শিখে আসছি না? তাহলে টি সমান সমান আমরা কি লিখব? টি সমান সমান আমরা লিখব হচ্ছে এস বাই ভি। ঠিক আছে, তাহলে এস এর মান কত? এস এর মান হচ্ছে 100 লাইট ইয়ার্স। আর যেহেতু 1 লাইট ইয়ার্স সমান সমান এত, তুমি এটা লিখে ফেলো 9.4 × 10⁻15। ঠিক আছে, আবার ভি কত? ভি হচ্ছে 0.6, তাহলে তুমি এটাও লিখে ফেলো 0.6। আর সি কত তুমি জানো? সি হচ্ছে 3 × 10⁸ আলোর বেগ। তাহলে তুমি এটা ক্যালকুলেশন করে ফেলো। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার উত্তরটা আসবে হচ্ছে 5.22 ইন্টু কত আসবে? ইন্টু আসবে হচ্ছে কত 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 10⁻9। এখন দেখো, এখন তুমি কিন্তু এটা বসায় দিয়ে আসবা না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে সেকেন্ডে বের হয়েছে। দেখো এই সূত্র অনুযায়ী সময় কিসে বের হয়? সেকেন্ডে বের হয়। তাহলে সেকেন্ড থেকে তুমি এটাকে কিতে কনভার্ট করবা? দিনে কনভার্ট করবা। দিন থেকে তুমি এটাকে বছরে কনভার্ট করবা। দেখো একদিনে আমাদের একদিনের সময়, একদিনের মধ্যে 86,500 সেকেন্ড হয়। তাহলে তুমি এই সেকেন্ডটাকে যদি তুমি 86,500 দিয়ে ভাগ করো, 86,400 দিয়ে ভাগ করো, একদিন সমান সমান 86,400 সেকেন্ড, তাহলে তুমি এটাকে 86,400 দিয়ে ভাগ করলে তোমার দিন বের হবে। ঠিক আছে, তাহলে দিন বের হলে কত হয়?
তুমি এটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 6.04 ইন্টু 10⁴, অর্থাৎ এটা হচ্ছে ডেজ। হ্যাঁ, তোমার সময় লাগছে হচ্ছে এত দিন। এখন এত দিন হলে তো হবে না, তোমাকে এখানে বছর দিয়ে দিছে, তোমার বছর বের করতে হবে না। তুমি এখন যদি এটাকে 365 দিয়ে ভাগ করো তাহলে তোমার বছর বের হবে। তাহলে তুমি এটাকে ভাগ করলে, ক্যালকুলেশন করলে উত্তর আসবে হচ্ছে 165.59 ইয়ার্স। এখন দেখো, বস্তুটার ওই দেশে যেতে ওর সময় কত লাগবে? ওই গ্রহতে যেতে ওর সময় লাগবে 165.59 বছর। ওর কাছে খাদ্য মজুদ আছে কত বছরের? 100 বছরের। তাহলে তুমি বলো, একটা বস্তু যদি 59 বছর না খেয়ে থাকে তাহলে সে কি জীবিত থাকে? তাহলে তুমি লিখবা হচ্ছে, দেখো 100 বছর খাবার খেয়ে জীবিত থাকতে পারবে, আর বাকি 65 বছর না খেয়ে পারলে, বুঝতে পারছো? তাহলে তোমরা লিখবা হচ্ছে ও বস্তুটি জীবিত থাকতে পারবে না। হ্যাঁ, বস্তুটি জীবিত থাকতে পারবে না, বস্তুটা হচ্ছে ডেড। ঠিক আছে, চলো, আর আমাদের সময় নাই, আর যদি আমাদের এই নাই, চলো আর কি আমাদের আপেক্ষিক তত্ত্বের যতগুলো ম্যাথ আছে সব শেষ। এই প্রশ্নটা কি তোমাদের আবার বুঝিয়ে দিতে হবে? অবশ্যই না, কারণ তোমরা বাচ্চা না এখন। আর বাচ্চা হলেও বুঝিয়ে দিতাম যদি এটা কমপ্লিকেটেড ম্যাথ হতো। আচ্ছা, আমাদের কিন্তু ফটো ইলেকট্রনিকটা এখনও বাকি। এই ভিডিওতে তোমরা যদি 2টা সাবস্ক্রাইবার করো, 2টা সাবস্ক্রাইবার যদি আসে, তাহলে আমি এই ভিডিওর পার্ট 2 আপলোড দিয়ে দিব। কারণ তোমরা যদি ভিডিওটা না দেখো তাহলে ভিডিওটা আপলোড কোনো মজা নেই। তাহলে তুমি 2টা সাবস্ক্রাইব আসলেই আমি ভিডিওর পার্ট 2 দিয়ে দিব। এই পার্ট 2তে আমাদের ফটো ইলেকট্রনিক ক্রিয়ার যতগুলো ম্যাথ আছে সবগুলো সলভ করে দিব। আজকের জন্য এতটুকুই, গুড বাই।